আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা। একাকী থেকো না অসময়ে। যদিও আমরা ঘরবন্দি মনের জানালা বড়, যদিও আমরা ঘরবন্দি মনের জানালা বড়, মনের জানালা বড়, মনের জানালা বড়, মনের জানালা বড়। বন্ধুরা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা, একাকী থেকো না অসময়ে। আমি সুমিত, আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি সিনিয়র জার্নালিস্ট দেবাশিস আইচ। দেবাশিস দা, একেবারে সরাসরি জানতে চাইবো যে এই মুহূর্তে তোমার অবজারভেশন কি? রাস্তায় প্রচুর মানুষ আছেন যারা নিরন্ন মানুষ, বস্তিতে থাকা মানুষ, অপরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে আটকে আছেন, তাদের সঙ্গে যোগাযোগ তৈরি করছেন, তাদের থাকার ব্যবস্থা করছেন, তাদের খাবার দাবারের ব্যবস্থা করছেন। দেখো সুমিত, সাধারণভাবে আমি রাজ্যের কথাটা হয়তো একটু বেশি বলতে পারবো, কিন্তু এই মুহূর্তে যে পরিমাণ মানুষকে, বিশেষ করে পরিযায়ী শ্রমিক, মাইগ্রেন্ট লেবার, যারা বড় বড় শহর থেকে বেরিয়ে এসেছিলেন, বিশেষ করে দিল্লির ছবি আমরা দেখেছি, তাদের একটা বড় অংশ পৌঁছতে পেরেছেন। একটা বড় অংশ রাস্তায় আটকে দেওয়া হয়েছে এবং সেখানে কোনো রকমের শিবির করে দেওয়া হয়েছে। কিছু কিছু মানুষকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে যে জায়গায়, এবং যারা ফিরতে পেরেছেন তাদের অনেকেই গ্রামে ফিরেছেন, কোয়ারেন্টাইনে আছেন, কিংবা নিজেদের ইয়েতেই ফিরে গেছেন, গ্রামে ফিরে গেছেন। এই এত মানুষের বন্দোবস্ত, এত মানুষের কোয়ারেন্টাইনে থাকা, এত মানুষের স্বাস্থ্য পরীক্ষার কোনো পরিকাঠামো আমাদের দেশে নেই। সত্যি কথা বলতে গেলে এরকম পরিকাঠামো আমরা এখন দেখতে পাচ্ছি যে বিশ্বের প্রথম সারির দেশগুলোতেও আমরা দেখতে পাচ্ছি না। আমি তোমাকে যে কথা বলতে চাইবো, এই যে মাইগ্রেন্ট লেবার, এইটা এতটাই আমাদের ওভারহেলম করে দিয়েছে, আমাদের চোখের সামনে আমরা বিস্ফারিত নয়নে দেখেছি। সেই মানুষগুলো কারা এটা আমরা জানি না। আমি সাংবাদিক হিসেবে বলছি, আমি কখনো মাইগ্রেন্ট লেবারদের নিয়ে কাজ করিনি, অল্প স্বল্প খোঁজ নিয়েছি, কিংবা মাইগ্রেশন বলতে আমরা যেটা বুঝেছি সেটা হচ্ছে 47-এর মাইগ্রেশন, আসামের এই সমস্যা, হ্যাঁ, মাইগ্রেশন নিয়ে আসামের যে আগুন জ্বলা সমস্যা, হ্যাঁ, এই ব্যাপারগুলো আমরা বুঝেছি। আমরা খুব কম জেলাগতভাবে আমরা জানতাম যে পশ্চিম থেকে পূবে চাষিরা, এই ক্ষেত মজুররা আসেন এবং বর্ধমানে নামালে আসেন, হুগলিতে নামালে আসেন, এবং একটু যেখানে চাষবাস ভালো হয় সেখানে নামালে আসেন। তারা বলেন পূবে যাওয়া বা নামালে যাওয়া, এইটা আমরা জানি। কিন্তু সারা ভারতে যে পরিমাণ মানুষ গ্রাম থেকে এই মাইগ্রেট করছেন, তাদের সম্পর্কে সত্যি কথা বলতে গেলে কি প্রপার কোনো স্ট্যাটিস্টিক্স, প্রপার কোনো ডেটা নেই। অর্থাৎ আমি কালকেই পি সাইনাথ, তুমি শুনেছো, সারা জীবন ধরে গ্রামীণ সাংবাদিকতা করেছে, সেই পি সাইনাথের একটা বক্তব্য, একটা লেকচার শুনছিলাম জুম, আমেরিকা থেকে এটা করা হচ্ছিল, আমরা গেট ক্র্যাশ করে পশ্চিমবঙ্গ থেকেও শুনতে পাচ্ছি এবং সারা দেশ থেকে শুনতে পেয়েছেন প্রায় 400 জন। এবং তিনি বলছেন এবং কোনো স্ট্যাটিস্টিক্স নেই। 91 থেকে 2001-এ কি পরিমাণ গ্রামীণ মানুষ, 2001 থেকে 2011 অব্দি কি পরিমাণ গ্রামীণ মানুষের সংখ্যা গ্রামে কমেছে কিন্তু শহরে লাফিয়ে লাফিয়ে বেড়েছে, তার একটা স্ট্যাটিস্টিক্স মিলিয়ন, তার একটা স্ট্যাটিস্টিক্স আমরা পাচ্ছি কোথায়? না, সেন্সাসে। 2021-এর সেন্সাস না হওয়া অব্দি বুঝবো না যে আরো কত পরিমাণ বেড়েছে। 2011 অব্দি বিভিন্ন বড় বড় শহরগুলোতে কি পরিমাণ গ্রামে মানুষের সংখ্যা বেড়েছে, তার একটা বড় অংশ হচ্ছে মাইগ্রেন্ট লেবার। হ্যাঁ, তারা নানা ধরনের কাজ করে শহরে বিভিন্ন অঞ্চলে। আর এই যে মাইগ্রেন্ট লেবাররা, আমাদের ওই বান্দোয়ানের সবরপাড়া থেকে বর্ধমানের মেমারি কিংবা কালনা, কাটোয়ায় এই যে আলু তুলতে গেছে, এখন আটকে আছে, তারা শুধু না,
গ্রাম থেকে গ্রামে যাচ্ছে, গ্রাম থেকে শহরে যাচ্ছে, ছোট শহর থেকে বড় শহরে যাচ্ছে, বড় শহর থেকে বড় শহরে যাচ্ছে, আবার শহর থেকে গ্রামীণ অঞ্চলে যাচ্ছে। যেই গ্রামীণ অঞ্চলে হয়তো কিছু কল কারখানা তৈরি হয়েছে, সেখানে হয়তো তারা একটা দোকান দিয়ে বসেছে, সেখানে হয়তো কনসালটেন্সির কাজ করছে, সেখানে হয়তো কারখানার দিনমজুরের কাজ করছে। এবং এই যে এই সংখ্যাটা বিপুল। এদের কথা আমরা কোনোদিন কোথাও ভাবিনি। হ্যাঁ, এই সংখ্যাটাকে এবং এই মানুষগুলোকে তুমি যদি যে কোনো জেলায় যে কোনো পঞ্চায়েতে জানতে চাও, যে কোনো পঞ্চায়েত সমিতিতে জানতে চাও, যে কোনো ডিএম এর কাছে জানতে চাও, তারা তোমাকে কোনো তথ্য দিতে পারবে না যে চা বাগান থেকে চা বাগান বন্ধ হলে কত মানুষ চা বাগান ছেড়ে কোথায় গেছে, কোথায় তারা আছে, তারা কি কাজ করছে। কাশ্মীরে গুলি করে না মারলে আমরা জানতাম না। আমরা হয়তো কেউ কেউ খোঁজ রাখতাম, আমরা সবাই নয়, আমরা হয়তো কেউ কেউ খোঁজ রাখতাম, কিন্তু আমরা এই খোঁজ রাখিনি যে এই মানুষগুলো ওখানে বাক্স তৈরি এবং ফল পাড়ার কাজ করে। মারা যাবার পরে জানলাম যারা তখন মালদায় ফিরলো। মালদা থেকে এরকম বহু লোক যায়, মুর্শিদাবাদ থেকে বহু লোক কাশ্মীরে যায়। এই যে সংখ্যাটা, এটা সবচেয়ে আমাদের চোখ খুলে দেওয়ার মতো। এই মানুষগুলোর দুর্ভাগ্য। আমি পশ্চিমবঙ্গে ফিরি, আমি যেটা দেখতে পাচ্ছি দুটো জিনিস। এক হচ্ছে তোমাকে একটা তথ্য দিই, যদি তুমি দেখতে চাও যে এই এই শ্রমজীবী মানুষরা, আদিবাসী শ্রমজীবী মানুষদের কথা আমি বলছি, হ্যাঁ, তাদের যে ওয়ার্ক পার্টিসিপেশন রেট, অর্থাৎ একটা ফ্যামিলির ওয়ার্ক পার্টিসিপেশন রেটটা তুমি দেখতে চাও, তাহলে তুমি দেখবে 53% পশ্চিমবঙ্গ আদিবাসী সমাজে 53% ছেলে, বুড়ো, মেয়ে, জোয়ান সব কাজে দিনমজুরের কাজ করতে হয় আদিবাসী সমাজে 53% মানুষকে। এবং তাদের 12% হাউস হোল্ড, হ্যাঁ, এরা দিনে দুবার খেতে পায়, 12%। তার মানে বাকিরা সেই অর্থে দিনে দুবার, এই যে দিনে দুবার খেতে হয় এটাও খেতে পায়। এটা কিন্তু প্রপার মিল না। অর্থাৎ খাবার বলতে আমরা যা বুঝি, পুষ্টি বলতে আমরা যা বুঝি, যে পরিমাণ একজন মানুষ খেলে পুষ্টিদায়ক খাবার হতে পারে সেটা নয়। দুর্ভাগ্য হচ্ছে এদের মধ্যে যদি তুমি লোধারের কথা বলো, হ্যাঁ, তাহলে 44% লোধা দুবেলা মাত্র খেতে পায় না। এটা হচ্ছে পরিস্থিতি আমাদের একই অবস্থা খেরিয়া শবরদেরও। অর্থাৎ লোধারা যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি, ছড়িয়ে ছিটিয়ে অন্যত্র আছে, আর ফেরিয়া শবররা মূলত পুরুলিয়া এবং বাঁকুড়ায় রয়েছে। আমি লক্ষ্য করে দেখেছি যে এই জঙ্গলমহলে এখন রেশন দেওয়া হচ্ছে। আমাদের রেশন ব্যবস্থাটা অনেক রাজ্যের তুলনায় মন্দের ভালো এবং নানা ক্যাটাগরি করা হয়েছে। আচ্ছা, এই যে ক্যাটাগরি গুলো করা হয়েছে তার মধ্যে জঙ্গলমহল ক্যাটাগরি বলে একটা ক্যাটাগরি আছে। সেই ক্যাটাগরিতে 2 কেজি চাল, 712 গ্রাম, ওরা বলে 750, যাই হোক, আটা দেওয়া হয়। হ্যাঁ, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি জানো তো, সেটা হচ্ছে গ্রামের মানুষ, তুমিও বর্ধমানের ছেলে, তুমিও আমার চেয়ে ভালো জানবে, আমি তো কলকাতায় থাকা লোক। আমাকে বর্ধমানের ফটিক হেমব্রম বলছে যে দাদা, 2 সপ্তাহের জন্য 2 কেজি চাল পেয়েছি আর 750 গ্রাম করে 750 গ্রাম এই 1500 আটা পেয়েছি 2 সপ্তাহের জন্য। কিন্তু আমরা তো ওর হিসেব হচ্ছে, ও মানে একজন প্রাপ্তবয়স্ক, সে 300 গ্রাম চালের ভাতই খায় এক বেলা, দুবেলা হলে সেটা 600 গ্রাম, অর্থাৎ তাকে 8 পেটা থাকতে হবে। আমি ফটিককে বললাম যে আপনার তো এটাই তো দেওয়া হয় জঙ্গলমহল ইয়েতে যখন বা করা হয়েছে, যখন সেখানে ডিস্টারবেন্স ছিল প্রবল এবং খাবার দাবারে খুব সমস্যা তৈরি হয়েছিল, তখন এই ক্যাটাগরিটা করা হয়। যারা তখন বললো দাদা আমরা তো তখন বাজার থেকে কিনতাম, তখন কেনার পরিস্থিতি ছিল, এখন তো কেনার পরিস্থিতি নেই, এখন তো আমাদের আয় নেই কোনো। এটা হচ্ছে এই যে পরিস্থিতির কথা আমি তোমাকে বললাম, এটা কিন্তু সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা 2 কেজি করে চাল পাচ্ছে, অনেক জায়গায় 2 কেজি চাল, বা কলকাতায় যেটা দিচ্ছে 2 কেজি চাল এবং প্রায় 3 কেজি গম দিচ্ছে এরকম, হ্যাঁ, সেটাও কিন্তু পোষাবে না।
আসলে এটা সম্পর্কে নোটিশ যদি পাও আমি তোমাকে সেগুলো মেল করে পাঠিয়ে দিতে পারি যে সরকারি নোটিশটা কি আছে। এই যে পরিস্থিতিটা, আর চাল আলু, এই চাল আর গম এই যে মানুষগুলো খাবে, মানুষগুলোর কাজ নেই, হ্যাঁ, তাতে একটু জ্বালানি লাগে, জ্বালানির জন্য পয়সা লাগে। কলকাতা বা শহরের মানুষ তো গাছের ডালপালা দিয়ে রান্না করে না, যেটা গ্রামে যে জ্বালানিটা সহজলভ্য, হ্যাঁ, তাদের জ্বালানি লাগে, তাদের প্রোটিন লাগে। একটা ডাল না হলে একটা মিনিমাম প্রোটিন হলো, হ্যাঁ, তাদের তেল নুন লাগে, সেগুলো তো তাদের কিনতে হবে। এটা কে দেবে তাদের? দেবাশিস দা, আমরা যে অঞ্চলের কথা বলছি, জঙ্গলমহলের খেরিয়া, সবর, লোধা এবং অন্যান্য আদিবাসী সম্প্রদায় সম্পর্কে কথা বলছি। অতীতে এই অঞ্চলে আমাদের আকালের অভিজ্ঞতা আছে। এই বিষয়টি আরো গভীরে, আরো বিস্তারিতভাবে শুনবো, তবে এই মুহূর্তে নেব একটা বিরতি। বন্ধুরা শুনছেন যদিও আমরা ঘরবন্দি, মনের জানালা বড়। এখন নেব একটা ছোট্ট বিরতি, আর বিরতিতে যেতে যেতে শুনবো মনসুর ফকিরের একটি গান। হিন্দু মুসলমান এক বিধাতা গড়েছি বস্তু, তাই আছে সবই দেহে সমান। বলো ভাই, সবই দেহে সমান। দেখো ছত্রিশ বর্ণ সকলকে মানুষ বলে কয়, গ্রন্থকারে লিখলে ধরে মানুষ একটি হয়। বলো ভাই, মানুষ একটি হয়। যদি এক অংশ জন্ম হলো সকল, আসল নকল বলি কারে? হিন্দু মুসলমান ভাইরে মন ফিরি, হিন্দু মুসলমান এক বিধাতা করেছি বস্তু, তাই আছি সবই দেহে সমান। বলো ভাই, সবই দেহে সমান। বিধাতা করেছি বস্তু, তাই আছি সবই দেহে সমান। বলো ভাই, সবই দেহে সমান। প্রকার থাকেন নাকি প্রভু, স্বয়ং কায়া আছে, আর মানুষ রূপে রং থাকেন প্রভু আমার, থাকেন ঘটে ঘটে। বলো ভাই, থাকেন ঘটে ঘটে। ভাই, মানব দেহ হলে হয়, এই দেহেতে বিকার নাই, অপ্রাকৃতি নয় তো সেই প্রাকৃতি প্রকৃতির আকার। বলো ভাই, প্রকৃতির আকার। তবে কোন দেহের ভর করে আছি, কি হয়ে আছে নাম, আর কোন কুলে উৎপত্তি? বলো দয়াল, এখন আমার বাড়ি কোন গিরাম? বলো ভাই, বাড়ি কোন গিরাম? লাল শশী ভাবে এই দেশ কি বিদেশে, লাল শশী ভাবে এই দেশ কি বিদেশে, কোন দেশে সে আবার মানুষ বাস করে? হিন্দু মুসলমান ভাইরে মিরিঙ্গি হিন্দু মুসলমান এক বিধাতা
তাই আছি সবই দেহি ভাইরে সবই দেহি আসুন এক সুরে মিলাই ভাইরে মন ফিরিঙ্গি নন্দা হিন্দু মুসলমান এক বিধাতা গড়েছে বস্তু তাই আছি সবই দেহি সমান ভাইরে সবই দেহি সমান ভাইরে সবই দেহি সমান ভাইরে সবই দেহি যদিও আমরা ঘর বন্দি মনের জানালা বড়, যদিও আমরা ঘর বন্দি মনের জানালা বড়, মনের জানালা বড়, মনের জানালা বড়, মনের জানালা বড়। বন্ধুরা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা, একাকী থেকো না সময়। আমি সুমিত, আমার সঙ্গে শুনছেন যদিও আমরা ঘরবন্দি মনের জানালা বড়। কথা বলছি সাংবাদিক দেবাশিস আইচের সঙ্গে। আমরা বিরতির আগে জঙ্গল মহল নিয়ে আলোচনায় ছিলাম। সেই অঞ্চলগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে অঞ্চলগুলিতে অতীতে অনাহার, খাদ্যহীনতা এর অভিজ্ঞতা আমাদের ছিল। নতুন একটি সময় এসছে, করোনার দিনগুলিতে ঠিকঠাক খাদ্য রেশন ডিস্ট্রিবিউট হচ্ছে কিনা, আমরা এই সংশয়গুলি নিয়ে কথা বলছিলাম। আমার প্রশ্ন যেটা, কোথাও কি পরিস্থিতি যদি একটু গন্ডগোল করে আবার সেই আকালের দিনগুলির স্মৃতি আমাদের সামনে এসে পড়তে পারে? খুব কম জায়গায় আকালের একটা ছায়া আছে, ঠিক, কিন্তু পাশাপাশি এটাও আছে যে রেশন ব্যবস্থা চালু হয়েছে। এক, দুই, মানুষের খুব নজরদারি আছে যে রেশনটা যাচ্ছে কিনা, পাচ্ছে কিনা, এই নজরদারিটা রয়েছে। তিন, কোথাও কেউ কিছু না পেলে যদি প্রশাসনকে জানানো যায় তারা মুভ করছে। আমি দেখেছি থানা মুভ করছে, আমি খবর করতে গিয়ে দেখেছি খাবার নেই, খবর করেছি, দেখা গেল রাতারাতি থানা মুভ করছে, গ্রামে ওসির নেতৃত্বে দেওয়া হচ্ছে খাবার। চার, বিস্তারিত অঞ্চলে, মানে আমি তো এমনটা দেখিনি কখনো, হ্যাঁ, বিস্তারিত অঞ্চলে সাধারণ মানুষ তারা স্বেচ্ছাশ্রম দিচ্ছেন, নিজেরা টাকা জোগাড় করছেন, টাকা তুলছেন, এবং গ্রামে গ্রামে শুধু চাল ডাল না, চাল ডাল, আলু, তেল, নুন, সাবান দিচ্ছেন। হ্যাঁ, সুতরাং যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু একটা অঘটন ঘটে যেতে পারে, কিন্তু আমি আমলাশোল হতে পারে এটা আমি মনে করছি না, আমি একদমই মনে করছি না। এবং সেক্ষেত্রে বোধহয় আমরা চাইবো যে প্রশাসনিক তৎপরতা আরো বাড়ুক, যাতে এই ছায়াটাও সরে যায়। আসলে প্রশাসনিক তৎপরতা না, আমি না একটা জিনিস যেটা বুঝি সেটা হচ্ছে যে প্রশাসনিক তৎপরতা না, পিপলস রিপ্রেজেন্টেটিভদের তৎপরতাটা আমি বেশি করে চাই। সেটা হচ্ছে পঞ্চায়েত সিস্টেমটা দুর্ভাগ্যজনকভাবে পঞ্চায়েত সিস্টেমটা ধ্বংস হয়ে গেছে। আমি ধ্বংস শব্দটা একদম কোনো কোট আনকোট না, এবং দায়িত্ব নিয়ে বলছি যে কাজটা পঞ্চায়েতের ছিল। পঞ্চায়েতটা কি? পঞ্চায়েতটা হচ্ছে সর্বনিম্ন স্তরের সরকার। সেই সরকারটির পঞ্চায়েতের প্রধান হচ্ছে সেই সরকারের মুখ্যমন্ত্রী। তারা কোথায়? তাদের তো দায়িত্ব ছিল এই মানুষগুলোর কাছে পৌঁছানো। পুলিশকে কেন পৌঁছতে হবে? মুখ্যমন্ত্রী বিশ্বাসই করতে পারছেন না তাদের নাকি, যে পুলিশকে পৌঁছতে হচ্ছে, গিয়ে পঞ্চায়েতকে বলতে হচ্ছে যে কালকে এখানে সকাল থেকে উপস্থিত থাকবেন, এত চাল ডাল জোগাড় করেছি দেবেন থানার ওসিকে? এটা দুর্ভাগ্যজনক না? বিডিও আলোচনা করছেন একটি ব্লকে, শবরদের ইয়ে দেওয়া হবে 28টি ইয়েতে, সেখানে উপস্থিত থাকছেন বিডিও, ওসি, সেকেন্ড অফিসার এবং স্থানীয় একজন সমাজকর্মী। পঞ্চায়েত নেই। পঞ্চায়েতগুলো কোথায়? যখন জিজ্ঞেস করছি পঞ্চায়েত কোথায়, সমাজকর্মী আমাকে বলছেন ওরা ভোটের আগে আসে, তারপরে তো আর দেখা যায় না। এটা হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যজনক। পঞ্চায়েত ব্যবস্থাকে যদি জেলা পরিষদ, যদি পঞ্চায়েত সমিতি যদি তার যে কাজ সেই কাজটি করতে করতো, বিশ্বাসযোগ্যতার সঙ্গে করতো, মানুষের পাশে যে দাঁড়ানোর কথা সেটা যদি দাঁড়াতো, আজকে এই শুধু পশ্চিমবঙ্গ না, সারা ভারতের এই পরিস্থিতি হতো না। এবং সত্যি কথা বলতে গেলে 90 থেকেই
পঞ্চায়েতে এই যে রোলটা, এই রোলটা ক্রমশ নষ্ট হয়, ক্রমশ সেটা ক্ষমতার জায়গায় চলে যায়। সেটা 90-এর দশক থেকেই হয়েছে এবং তাদের হাত থেকে বহু ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, যে ক্ষমতা তাদের থাকা উচিত ছিল। তবুও আমি বলছি এটা পঞ্চায়েতের দায়িত্ব, এটা পঞ্চায়েতের দায়িত্ব। মানুষের নজরদারি আছে, মানুষ নজরদারি করবে, মানুষ নিজেও চেষ্টা করবে। তারা কি আর বাড়িতে বসে থাকতে ইচ্ছে করে? পাশের বাড়ির লোকটা না খেতে পেলে? এমন মানুষের সংখ্যা তো কিছু কম নয়। সুতরাং তারাও তাদের মতো করে দেবে, পঞ্চায়েতকে দিয়ে দেবে, তারা ডিস্ট্রিবিউট করবে, কিংবা তারা নিজেরাই ডিস্ট্রিবিউট করবে। মানুষের উদ্যোগকে করতে হবে। সবসময় মানুষের যে উদ্যোগ, ব্যক্তিগত উদ্যোগ হোক, সামাজিক উদ্যোগ হোক, সেগুলোকে সবসময় তাকে সাহায্য করতে হবে এবং তাকে প্রয়োজনে ব্যবহার করতে হবে, নইলে মানুষ একা হয়ে যাবে, বড্ড একা হয়ে যাবে। এই যে মানুষগুলো ঝাঁপিয়ে পড়ছে নিজেদের যে জায়গা থেকে, এটা সমাজটাকে গড়ে তোলার ক্ষেত্রে, সমাজে মেলামেশার ক্ষেত্রে খুব বড় উপাদান, খুব বড় উপাদান। দেবাশিস দা, আমার পরের প্রসঙ্গ হচ্ছে পরিযায়ী শ্রমিক যারা বাংলা থেকে অন্যান্য রাজ্যে কাজ করতে যান। আমি খুব স্পেসিফিক 2-3টে জেলার কথা বলতে চাই এক্ষেত্রে। মালদা এবং মুর্শিদাবাদ, যেখানে কৃষি জমি ছিল সেগুলো বাগিচায় কনভার্ট হচ্ছে, বাগিচা থেকে অত পরিমাণ ক্ষেত মজুর বা কৃষি শ্রমিকের আর প্রয়োজন হচ্ছে না। এইটা দীর্ঘদিন ধরে চলতে চলতে একটা উদ্বৃত্ত শ্রমিক তৈরি হয়েছে এই জেলাগুলিতে। তার সঙ্গে আমি যোগ করব গত 10 বছর 11 বছর আগের ঘটনা। আয়লার সময় আমরা দেখেছি সুন্দরবন থেকে প্রচুর মানুষ তাদের পুরনো পেশা ছেড়ে বেরিয়ে এসছেন। তাদের একটা বড় অংশ কলকাতা শহর বা এই শহরতলিগুলির মধ্যে কাজ করছেন, একটা অংশ চলে গেছেন অন্য রাজ্যে। পরিযায়ী শ্রমিকদের অধিকাংশই সংখ্যালঘু মুসলমান এবং নতুন এই রাজনৈতিক পরিমণ্ডল তাদের বাংলাদেশি বলে চিহ্নিত করছে। ফলে বিশেষত উত্তর ভারতে তারা শেল্টার পাচ্ছেন না, তারা ফুড পাচ্ছেন না। দেখো, আমি দুটো জিনিস বলি। সেটা হচ্ছে, এইখানে তাহলে আবার পশ্চিমবঙ্গের যে মুসলমান জনসংখ্যা, প্রায় 30% জনসংখ্যা, এই মানুষগুলোর কথা বলতে হয়। এবং এরাও অত্যন্ত বঞ্চিত একটি জনগোষ্ঠী। শিক্ষা নেই, চাকরি নেই, তোমার কাজ নেই, জমি নেই চাষের। হ্যাঁ, তাদের গ্রামগুলোও তো স্বাস্থ্য বলো, শিক্ষা বলো, সব দিক দিয়ে এরা পিছিয়ে রয়েছে। এবং এদের একটা, এই যে তাদের যে যাওয়া, এইটা কত পরিমাণ মানুষ যায়, কোথায় কোথায় যায়, কি কি কাজ করে, এ সম্পর্কে তুমি কোথাও কোনো স্ট্যাটিস্টিক্স পাবে না। আমি তোমায় বলি, এই যে কেরালায় যখন বন্যা হলো, সেই সময় আমি একটা ফোন পেয়েছিলাম ওখানে ট্রেড ইউনিয়ন লিডারের। সে বলছে যে আমার এত মানুষ এখানে আটকে আছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের, কিন্তু আমার কাছে কোনো জেলা প্রশাসন কিংবা রাজ্য প্রশাসনের ফোন নাম্বার নেই। তারা থানায় আছে, তারা স্টেশনে আছে। আমি তাদের ফেরত দেওয়ার জন্য ব্যবস্থা করতে চাই, ট্রেনের ব্যবস্থা করতে চাই। শুধু রাজ্য সরকারকে বলুক, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, কেরল রাজ্য সরকারকে বলুক, ট্রেনের ব্যবস্থা করতে চাই, তারা ফিরবে। দুর্ভাগ্যজনক হচ্ছে, আমি একজন সাধারণ সাংবাদিক, কোন রকম একটা যোগসূত্র থেকে এই ফোনটা পাই এবং পরবর্তীকালে আমি অবশ্যই বিভিন্ন মানুষকে জানাই এবং একটা বন্দোবস্ত হয়। এবং পাশাপাশি হচ্ছে যে সেইখানেই তখন এই তথ্য নেওয়া শুরু হয় যে কারা কারা কেরালায় গেছে। এই যে মানুষগুলো তুমি যে বলছো কেরালায় যাওয়া, হ্যাঁ, এটা তো সবচেয়ে বেশি সংখ্যক। এবং এই মানুষগুলোকে তো আমরা মানুষ বলে মনে করি না। অথচ তুমি দেখো এই মানুষগুলোর অর্থনীতিতে কি অসম্ভব দান। তুমি যদি আজকে আমাদের পশ্চিমবঙ্গের গ্রামের এই মুসলিম গ্রামগুলোতে তুমি গিয়ে যদি পাকা বাড়ি দেখো বা ইটের বাড়ি দেখো, মাথার উপরে অন্তত তোমার ইয়ের ছাদ না হলেও, পাকা ছাদ না হলেও টিনের ছাদ তৈরি করে একটু ভালো থাকার চেষ্টা করছে বা থাকছে, তুমি জানবে তাদের বাড়ির কেউ না কেউ এইভাবে পরিযায়ী শ্রমিক হিসেবে তারা টাকা রোজগার করছে এবং একটা বড় পরিমাণ টাকা তারা বাড়িতে পাঠাতে পারছে কিংবা বাড়িতে নিয়ে আসছে। একটা কথা বলতেই হবে যে এই অংশের মানুষ, তাদের অভিজ্ঞতা দিয়ে হন বা তারা আদতেই দীর্ঘকাল ধরেই হোক, আদতে তারা ভীষণ পরিশ্রমী। এদের পরিশ্রমের কোনো তুলনা হয় না। মানে আমরা এটাকে হিসেবেই জানতে পারবো না। এই যে মানুষগুলো হাঁটতে শুরু করে দিয়েছে বিহারের দিকে, হ্যাঁ, আমরা তো
ভদ্রলোকরা তো আটকে আটকে উঠছি, হ্যাঁ, কিন্তু সত্যি কথা আর বলতে গেলে কি, এরা এই শহরগুলোকে বাঁচিয়ে রেখেছে। এই যে তুমি বলছো এনআরসির প্রেক্ষিতে তুমি যেটা বললে, এই যে বাংলাদেশি করা, দুর্ভাগ্যজনক হচ্ছে এটা শুধু ইউপি নয়, এটা ব্যাঙ্গালোরে ঠিক এই কাণ্ডটা ঘটেছে যে গুজরাট মহারাষ্ট্রই বা বাদ দেবো কেন? আমাদের যে অভিজ্ঞতা এই মুহূর্তে আমরা বিভিন্ন জনের কাছ থেকে যে খবর পাচ্ছি, ব্যাঙ্গালোরে হ্যাঁ বস্তি ভেঙে দেওয়া হয়েছে। এই কোয়ারেন্টাইন হ্যাঁ। চলাকালীন একটি বস্তি ভাঙতে গিয়েছিল, সেখানে মানুষজন গিয়ে দাঁড়িয়ে সেই বস্তি ভাঙা বন্ধ করছেন। অবশ্যই। এবং উত্তরপ্রদেশে প্রতিদিন প্রতি মুহূর্তে চলছে। হ্যাঁ। গুজরাট হ্যাঁ। এবং মহারাষ্ট্র, উত্তর ভারত ব্যাপী এই ঘটনাগুলি ঘটে চলেছে। গুজরাট, উত্তরপ্রদেশ, এগুলো গুজরাটের তুমি যদি ইতিহাস দেখো, এই সাম্প্রদায়িকতার ইতিহাস, হ্যাঁ, আমি এটাকে মানে সাম্প্রদায়িক বা ধর্মীয় ফ্যাসিবাদ হিসেবেই দেখবো। তার একটা অসাধারণ যে রসায়নাগার, সেটা হচ্ছে সফল রসায়নাগার। সফল রসায়নাগার, এবং সেটাই এখন সারা ভারতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা হচ্ছে মেডিটারিয়ান স্টেট যেটাকে বলি আমরা। প্রতিটা আমাদের সমাজের, আমাদের রাষ্ট্রের, আমাদের যে রাষ্ট্রের পরিকাঠামো, এবং দুর্ভাগ্যজনক হলেও আদালত, সেনাবাহিনী, পুলিশ, ব্যুরোক্রেসি থেকে শুরু করে সর্বত্র বা ইউনিভার্সিটিগুলো, স্কুল কলেজগুলোতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং তার ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা, একাকী থেকো না অসময়। আমি সুমিত, আমার সঙ্গে শুনছেন যদিও আমরা ঘরবন্দি, মনের জানালা বড়। আমি কথা বলছি সাংবাদিক দেবাশিস আইচের সঙ্গে। দেবাশিস দা, আমরা জঙ্গলমহলের এই মুহূর্তে ফুড ডিস্ট্রিবিউশন তা নিয়ে খানিক গল্প করলাম। আমরা মালদা, মুর্শিদাবাদ হয়ে পরিযায়ী শ্রমিকদের, এই রাজ্যের পরিযায়ী শ্রমিকদের একটু চেনার চেষ্টা করলাম, এবং আমাদের রাজ্য থেকে যাওয়া পরিযায়ী শ্রমিক মূলত সংখ্যালঘু মুসলমান, তারা কি কি সমস্যার মুখোমুখি হচ্ছেন সেগুলোও জানলাম। আমি যে প্রসঙ্গে এবার পৌঁছতে চাইছি সেটা হলো গণ উদ্যোগ, যে গণ উদ্যোগের মাধ্যমে এই মানুষগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, তাদের কাছে রেশন পৌঁছে দেওয়া হচ্ছে, বা কোনো ক্রমে বিভিন্ন রাজ্য প্রশাসনের সঙ্গে কথা বলে শেল্টারের ব্যবস্থা করা, একটু নিশ্চিন্তে কোয়ারেন্টাইনের দিনগুলিতে তাদের থাকার ব্যবস্থা করা। এটা চলছে আমাদের রাজ্যের এবং সারা দেশের ছাত্র যুবরা এই কাজটি মূলত করছেন, এবং তাদের সঙ্গে অসংখ্য সাধারণ মানুষ তাদের সহযোগিতা করছেন। এই গোটা উদ্যোগটাকে আপনি কিভাবে দেখছেন? এইটা খুব জরুরি। আমাদের দেশে যখন সত্যি কথা বলতে গেলে রাষ্ট্র সবার কাছে গিয়ে তারা পৌঁছতে পারছে না, বা তাদের যে পরিকাঠামো দিয়ে তারা পৌঁছতে পারছে না। কেন পৌঁছতে পারছে না? তার একটা বড় কারণ হচ্ছে আমরা রেশন ব্যবস্থাটাকে প্রায় ধ্বংস করে এনেছি। হ্যাঁ, আমরা তাদের দিকেই তাকাচ্ছি যাদের আরো অনেক বেশি আর্থিক সচ্ছলতা আছে। আমরা সেটাই করার চেষ্টা করছি, যে গ্রামের পর গ্রাম ধ্বংস করে দিচ্ছি, সেখানে কলকারখানা করছি, আমরা বন জঙ্গল ধ্বংস করে দিচ্ছি, সেখানে কলকারখানা করছি, এবং সেখানকার মানুষগুলো উদ্বাস্তু হয়ে পড়ছে। তাদের কথা আমরা কিন্তু ভাবছি না। আমরা ভাবছি সেই কয়েকজনের কথা, সেই 8 জন, 10 জন, 15 জন, যাদের মধ্যে একটা বড় অংশ আবার আমাদেরই ব্যাংকের টাকা লুট করে দিয়ে যারা পালিয়ে যাচ্ছে। সেইখানে মানুষ তো এগুলো দেখতে পাচ্ছে, মানুষ তো, তারা তো ক্ষিপ্ত, তাদের, এবং তারাও তো এটা বুঝতে পেরেই এই যে ঝাঁপিয়ে পড়লো, এই ঝাঁপিয়ে পড়াটা খুব জরুরি। এবং শুধু এই ঝাঁপিয়ে পড়াটা না, এই ঝাঁপিয়ে পড়াটার এই শিক্ষাটা দিয়ে আমার আশা যে একটা এই পৃথিবীটাকে যদি বদল ঘটানো যায়, তাহলে এই ছোট ছোট উদ্যোগগুলো খুব জরুরি। একটা প্র্যাকটিসের মধ্যে থাকা, মানুষের দুঃসময়ে মানুষের পাশে থাকাটা একটা প্র্যাকটিস। এটা সোশ্যাল মিডিয়ায় লিখেও হয়, লেখো বলো, এটা যদি বলা যায় তাহলে অন্তত 5 জনের কাছে পৌঁছবে, একজনের ঘুম ভাঙবে। কিন্তু ঘুম ভাঙলো তো, সে হয়তো উদ্যোগী হলো, সে আবার এরকম বেশ কয়েকটি উদ্যোগ আছে, গণ উদ্যোগ, অসংখ্য গণ উদ্যোগ আছে সারা দেশ জুড়ে, সারা রাজ্য জুড়ে। আমিও একটা গণ উদ্যোগের সঙ্গে সামান্য হলেও যুক্ত আছি। আমি আমার মতো করে যতটুকু পারি আর কি সেভাবে আছি। অনেকে আর্থিকভাবে সাহায্য করতে পারেন, আমার সে ক্ষমতাটা কম, কিন্তু আমি চেষ্টা করছি যে গ্রামে গ্রামে যোগাযোগ করে সেটা গণ উদ্যোগে এনে ফেলতে। কমিউনিকেশন করা
নেটওয়ার্কিং করা এই সময় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এই যে তুমি ফোন করছো, ফোন করে মানুষটাকে সেটা বুঝলো মানুষের পাশে মানুষ আছে, এটা খুব বড় কথা। একটা শবরকেই করো, একটা দলিত মানুষকেই করো, একটা মুসলমান মানুষকেই ফোন করো, ফোন করে যখন জিজ্ঞেস করছে বিপদে পড়া মানুষটা, তখন সে জানছে যে মানুষের পাশে মানুষ আছে। সে কিন্তু মানে তোমার অসহায় নয়, এটা সে বুঝতে পারছে। সেও তাহলে তার দুঃসময়ে, অন্যের দুঃসময়ে মানুষের কাছে পাশে থাকার প্রেরণা পাবে। এটা খুব জরুরি, এটা খুব জরুরি। দেবাশিস দা, একটা সময় সম্পূর্ণ অন্ধকারময় হতে পারে না, সেখানে আলো থাকে, আলোর কণা থাকে, সেখানে আশা থাকে, স্বপ্ন থাকে। ঠিক ঠিক। করোনার দিনগুলিতে আমরা যখন ঢুকে পড়ছি, তখন উন্নত বিশ্ব হোক, আমাদের দেশ হোক, বা প্রান্তিক একটা গ্রাম হোক, সেখানে আমাদের পরিকাঠামোর যে কঙ্কালসার চেহারা, সেটাও যেমন বেরিয়ে আসছে, একই সঙ্গে আশার আলো যেটা, প্রচুর মানুষ এই মুহূর্তে নিজেরাই রেশনিং ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, এগুলো তদারকি করছেন, দেখছেন। একদম যে মানুষ আটকে পড়েছেন তাদের দেখছেন, তাদের পাশে দাঁড়াচ্ছে। একদম। এইটা সমাজ সুসংহত হয়ে উঠছে। বন্ধুরা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা, একাকী থেকো না অসময়ে। কথা বলছিলাম সাংবাদিক দেবাশিস আইচের সঙ্গে। যদিও আমরা ঘর বন্দি মনের জানালা বড়, যদিও আমরা ঘর বন্দি মনের জানালা বড়, মনের জানালা বড়।